ডার্ক ডিজায়ার পর্ব সংখ্যা ৩। লেখনীতে মুক্ত রহমান। কবুল আলহামদুলিল্লাহ। আজ থেকে আহিয়ানা রুদ্রাফি মিসেস রুদ্রাফি। সোফার এক কোণে চুপচাপ বসে আছে আহি। লাল বেনারসির আঁচলে মুখ ঢেকে রাখা সোনালি জরির কাজ আলোয় চকচক করছে, কিন্তু চোখের কোণে জমে থাকা অশ্রু ও ঢাকতে পারেনি। আজ আহির বিয়ে হয়ে গেল, অথচ সে নিজেই যেন বিশ্বাস করতে পারছে না। কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। সাক্ষীরা সবাই সম্মতি জানিয়েছে। আর চারপাশ থেকে ভেসে আসা আলহামদুলিল্লাহ ধ্বনি। লিভিং রুমে জমাট বাঁধা পরিবেশ। সাইমা মেহবুব মেয়ের পাশে দাঁড়িয়ে এক রাত স্বস্তি নিয়ে তার দিকে তাকিয়ে আছেন। মুখে প্রশান্তির ছাপ, যেন সবচেয়ে মূল্যবান কিছু হারাতে হারাতে ফিরে পেয়েছেন। মেয়ে যে কোথাও যাচ্ছে না, এই ভাবনাটাই তাদেরকে তৃপ্তি দিচ্ছে। পাশেই সোফায় বসে আছে রৌনক আর তার বড় ভাই রৌনক। দুই ভাই এখন থেকে একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করেছে, তবে ভেতরে লজ্জার এক স্রোত বয়ে যাচ্ছে। এতদিন ভাই নন্দাই, আর আজ হুট করে সম্বন্ধী। বিষয়টা এখনো পুরোপুরি মেনে নিতে পারছে না তারা। অন্যদিকে আহিয়ানা একেবারে চুপচাপ বসে আছে, আর তার ডান পাশে রুদ্র। নিখুঁত ফরমাল পোশাকে বসে থাকা রুদ্রের মুখে কোনো আবেগ নেই, ঠোঁট কঠিনভাবে বন্ধ, গভীর চোখে যেন অনুপ্রবেশ নিষিদ্ধ। আশেপাশের আলোচনার শব্দ রুদ্রের কানে আসছে ঠিকই, কিন্তু তাতে তার কোনো প্রতিক্রিয়া নেই। আহি তার পাশের মানুষটার দিকে একবার তাকায়, কিন্তু রুদ্রের সেই গম্ভীর অবয়ব দেখে আবার দ্রুত চোখ নামিয়ে ফেলে। আজকের এই পরিস্থিতি, এই সম্পর্কের বাঁধন, সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে। হুট করেই রুদ্র একাই একরোখাভাবে সিদ্ধান্ত নিয়েছে, কাউকে কিছু বুঝতে না দিয়ে, কোনো আলোচনার সুযোগ না রেখে একা হাতে সারাদিনের মধ্যেই সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। সবকিছু নিশ্চিত হয়ে যায় তখনই রুদ্র মুখ খুলে রৌনক আর রৌনকের সামনে। প্রথমে রৌনক সাহেব একদমই রাজি হননি। এত বড় সিদ্ধান্ত, তাও হুট করে। তিনি কিছুতেই মানতে পারছিলেন না। কিন্তু রুদ্রের চোখের ভাষা নিশ্চল, অথচ দৃঢ় ব্যক্তিত্ব এক মুহূর্তের জন্য টলে যাওয়ার ছিল না। কোনো যুক্তি, কোনো আপত্তি রুদ্রর গায়ে লাগছিল না। অবশেষে অনেক চিন্তা ভাবনার পর রৌনক রাজি হন। তারপরে দুই ভাই রৌনক আর রৌনক বাকিটা সামলাতে নেমে পড়েন। পরিবারের বাকি সদস্যেরও রাজি করানো হয়। দ্রুত আয়োজন সম্পন্ন হয়, আর শেষমেশ কাবিনের কলমটা নামিয়ে রাখা হয় কবুল বলার পরপরই। আহিয়ানা কিছু বুঝে ওঠার আগেই জীবনের এত বড় পরিবর্তন ঘটে যাবে সে কল্পনাও করতে পারেনি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার পরিচয়, সম্পর্ক সব বদলে গেছে। লাল বেনারসির ভাঁজে হাত চেপে বসে আছে সে। চোখের কোণায় জমে থাকা অশ্রুগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। পাশে রিথি মুখ টিপে হাসতে হাসতে ফিসফিস করে বলল, কি রে আহি, আজ থেকে তুই তো আমার ভাবি হয়ে গেলি। কি মজা বল। রিধির কণ্ঠে দুষ্টুমি থাকলেও আহি তাতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। আহির মন এখনো শূন্যতায় ডুবে আছে। সে যেন ভাবতেই পারছে না, কয়েক ঘন্টা আগেও যেখানে সবকিছু স্বাভাবিক ছিল, এখন সেখানে সে কারো স্ত্রী হয়ে বসে আছে। রুদ্র, কঠিন মানুষটার সঙ্গে সারাটা জীবনের বন্ধনে বাঁধা পড়ে গেছে সে। এত কিছুর পরও রুদ্র নিশ্চুপ, পাশেই বসে আছে গম্ভীর মুখে, যেন এই বিয়েটা তার কাছে কোনো বিশেষ ঘটনা নয়, শুধু একটা আনুষ্ঠানিকতা মাত্র। আহি চোখের জল মুছে তাকিয়ে দেখে রুদ্রের চোয়াল শক্ত, চোখে কোনো আবেগ নেই। এই নীরবতা আরো বেশি অস্বস্তিকর লাগে আহির কাছে। ডুকরে কেঁদে ওঠে শব্দ করে। এই কি তার ভবিষ্যৎ? এই চুপচাপ নির্লিপ্ত মানুষটার সাথে সারাটা জীবন কাটাতে হবে? অন্যদিকে রাইমার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার ছেলে হুট করেই বিয়ে করবে, অথচ কোনো আভাসও দিল না। আহি যে তার পছন্দ না এমন না, তবুও একটা মাত্র ছেলে এমন করবে তিনি ভাবতে পারছেন না। রাইমা জানেন রুদ্র সব সময় দায়িত্বশীল, পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো যায় না। তাহলে এবার কেন একা হাতে সব করলো? এমনকি নিজের বাবা মাকে পর্যন্ত জানানোর প্রয়োজন বোধ করলো না। সকাল থেকে ছেলের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করছিলেন তিনি, কিন্তু ভেবেছিলেন কাজের চাপের কারণে হয়তো এমন হচ্ছে। কিন্তু বিকেলের দিকে যখন হঠাৎ শুনলেন রুদ্র আহিয়াকে বিয়ে করবে বলেছে, তখন যেন মাথায় বাজ পড়ল। রাইমা ভেতর ভেতর ভাবছেন, কেন, কি এমন হলো যে রুদ্র এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল?
রৌনকও প্রথমে আপত্তি জানিয়েছিলেন, কিন্তু পরে রাজি হয়ে যান। রাইমা নিশ্চিত রুদ্র তাকে কোনোভাবে রাজি করিয়েছে, কিন্তু কি এমন ঘটল যে এত তাড়াহুড়োর কারণ হলো? আহিও নিশ্চুপ, মেয়েটা চোখে পানি নিয়ে বসে আছে। তবুও রাইমা কিছু বুঝতে পারছে না। কনস্ট্রাকশন বিল্ডিং এর অন্ধকার কোণগুলো থেকে বাতাসে ধুলো উড়ে আসছে। ভেতরে একটা বদ্ধ পচা গন্ধ ছড়িয়ে আছে। স্যাঁতস্যাঁতে মেঝেতে 6 জন হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, মুখও কাপড়ে আটকানো। তাদের শরীর কাঁপছে, আতঙ্কে নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রুদ্র সামনে বসে আছে একটা ভাঙা কংক্রিটের বেদির ওপর, চোখে রক্তলাল দৃষ্টি। ঠোঁটের কোণে একটা নির্মম হাসি খেলছে। চারপাশে গার্ডরা দাঁড়িয়ে, কয়েকজনের হাতে লোহার রড, কয়েকজনের কোমরে বন্দুক গোজা। হঠাৎই রুদ্র বজ্রকণ্ঠে বলে ওঠে, তোদের সাহস কি করে হয় আমার এঞ্জেলকে ছোঁয়ার? যাকে আমি নিজেও এখনো স্পর্শ করিনি, তাকে তোরা ধরেছিস, ওর চোখে পানি এনেছিস। তোদের কলিজা কেটে রাস্তার কুকুরকে খাওয়াবো, বাস্টার্ডস। হাতে রোলেক্স ঘড়ি আলোয় চকচক করে ওঠে রুদ্রর। সামনে পড়ে থাকা ছেলেগুলোর আতঙ্কে কুঁকড়ে ওঠে। কয়েকজন কাঁপতে কাঁপতে ইশারা করে ক্ষমা চাইতে লাগে। রুদ্র ঠান্ডা গলায় হাসল। ক্ষমা? তোদের মতো নোংরা জানোয়ারদের জন্য আমার ডিকশনারিতে ক্ষমা বলে কিছু নেই। রুদ্রর ইশারায় একদল লোক সামনে এগিয়ে এলো, হাতে একটা লোহার রড। রুদ্র উঠে দাঁড়ালো, ধীরে ধীরে হাতা গুটিয়ে রাখা শার্টটা খুলতে খুলতে বলল, আজ তোদের জন্য দোজকের দরজা খুলে গেল। 6 জন ছেলেই এখন মাটিতে গুটিসুটি মেরে পড়ে আছে। তাদের গোঙানির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। রুদ্র ধীর পায়ে সামনে এগিয়ে আসে, চোখে নির্মম শীতলতা। শার্টের হাতা গোটানো, হাতে রক্তের দাগ লেগে আছে। মুখের একপাশে এক টুকরো তাচ্ছিলের হাসি ঝুলে আছে। তোদের মতো জানোয়ারদের জন্য এটুকু শাস্তি যথেষ্ট না। তারপর এক ঝটকায় একজনের চুলের মুঠি ধরে ওপরের দিকে টেনে তোলে। বখাটেটির ভয়ার্ত চিৎকার বাতাসে মিলিয়ে যায়। অন্য হাত দিয়ে ঠান্ডা লোহার রডটা তুলে নেয়, ধীর গতিতে আঘাত করতে শুরু করে। প্রথমে হাঁটু ভাঙে, তারপর কনুই, তারপর আঙুল। ছেলেগুলোর আর্তনাদে বিল্ডিং কেঁপে ওঠে যেন। রুদ্র এক ঝটকায় হাত তুলে গার্ডদের দিকে ইশারা দেয়। মুহূর্তেই সাইলেন্সার লাগানো বন্দুকের ট্রিগার চাপানো শব্দ ভেসে আসে। থপ থপ থপ। একসঙ্গে 6 জনের শরীর ছিন্নভিন্ন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের আর্তনাদ করারও সুযোগ হয়নি। শেষবারের মতো শ্বাস নিতেই পারেনি কেউ। জায়গাটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায়। শুধু পোড়া বারুদের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে। রুদ্র একবার পেছন ফিরে দেখে, মুখে এক বিন্দু অনুশোচনাও তার নেই। বরং ঠান্ডা গলায় বলে, ময়লা পরিষ্কার হয়ে গেছে, এবার লাশগুলো সরিয়ে ফেলো, কোনো প্রমাণ থাকা চলবে না। গার্ডরা নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে কাজ শুরু করে। রুদ্র গভীর শ্বাস নিয়ে আকাশের দিকে তাকায়। চাঁদের আলোয় তার তীক্ষ্ণ চেহারা আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। এখন তার এঞ্জেল সম্পূর্ণ নিরাপদ। আহি বারান্দার হাঁটুতে মুখ গুজে বসে আছে, চোখের কোণে অশ্রু জমা। বাতাসে এক ধরনের শীতলতা ছড়িয়ে পড়েছে, যেন তার অনুভূতি আর ক্রোধ উড়াল দিয়ে সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে। রুদ্র ভাই কেন এমন করলো? এই প্রশ্নটা বারবার তার মাথায় ঘুরছে। কি এমন ভুল সে করেছে যে কোনো কিছু না বলেই এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? তার হাতে এখনো ব্যান্ডেজ ঢাকা, যেটি গতকালের দুর্ঘটনার চিহ্ন। তবে আজকের বিয়ের কিছুই যেন মাথায় ঢুকছে না। আহি নিজের হাতের ব্যান্ডেজ চোখে চোখ রেখে একটু স্নিগ্ধভাবে ঘাড় নুইয়ে চিন্তা করতে থাকে। জীবনে সবকিছু যেন একসাথে তার সামনে এসে দাঁড়িয়েছে। তার মানসিক অবস্থা পুরোপুরি এলোমেলো হয়ে গেছে। আহিয়ানা ভাবছে, আপনি তো কিছু বললেন না, কেন এমন একটা সিদ্ধান্ত নিলেন ভাইয়া? কি এমন ঘটনা ঘটলো যে একদিনে এই ধরনের পদক্ষেপ নিলেন? এরপর এক নিঃশ্বাসে মাথাটা দুহাতে চেপে ধরে আহি যন্ত্রণায়। এতটাই বিশৃঙ্খল যে নিজেকে প্রকাশ করার মতো ভাষা পায় না। শুধু নিজের অশ্রু দিয়ে সবকিছু ছড়িয়ে ফেলার চেষ্টা করছে। হালকা বাতাসে আহির মাথার চুলগুলো উঠতে থাকে, যেন তার অশান্ত মনেও বাতাসের মতো এক অস্থিরতা প্রবাহিত হচ্ছে। পরনে এখনো বিয়ের শাড়ি, যার ফিতে ও কুঁচি একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু চোখে আর মনে কোনো আনন্দ নেই। মনটা যেন ভারী হয়ে উঠেছে। রুদ্র কোথায় চলে গেল? বিয়ের পর হঠাৎ কেন সে কোথাও চলে গেল?
তা নিয়ে আহির মনে হাজারো প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায় না। কেউ কিচ্ছু জানে না কোথায় গিয়েছে রুদ্র ভাই। এমন ভাবনায় ভরা আহি নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পরে ওডি একটি গাড়ি শান্তি মেনশনের গেট পেরিয়ে ভেতরে ঢুকে যায়। গাড়ির শব্দ শুনে আহির চোখগুলো একবার উঠিয়ে দেখে, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। ছোট মনটাতে যেন এতগুলো প্রশ্ন জমে আছে। আহির পরনে লাল বেনারসি, গাঢ় লাল রংটা যেন আরো গাঢ় মনে হচ্ছে, যেন কোথাও একটা দগদগে ক্ষত থেকে রক্ত ঝরছে। চোখ দুটো ফাঁকা, ভীষণ অনুভূতি শূন্য, যেন সে বুঝতেই পারছে না তার সাথে আসলে কি ঘটে গেল। ঠিক তখনই ঘরের দরজা খুলে কারো প্রবেশের শব্দ হয়। আহি কোনো নড়াচড়া করে না, যেন তার আশেপাশে কি হচ্ছে তা নিয়ে বিন্দু মাত্র সে চিন্তিত নয়। পেছন থেকে বজ্রকণ্ঠের মতো ভারী গলা ভেসে আসে, নিজের ঘরে কি করছিস আহি? আমার ঘরে কেন নেই তুই? তবে আহি এতক্ষণকার নীরবতা ভেঙে এবার জবাব দেয়, তবে পেছন ফিরে নয়। চোখে মুখে একই শূন্যতা নিয়ে গলায় কঠিন এক দৃঢ়তা এনে বলে, আমি আপনার ঘরে কেন যাব রুদ্র ভাই? রুদ্র ভাই শব্দটা খুব সচেতন ভাবে উচ্চারণ করে আহি, যেন তার অবস্থান সে নিজেই স্পষ্ট করে দিতে চায়। কিন্তু আহি এখানেই থামে না। মুহূর্তের মধ্যে তার সারা শরীর কেঁপে ওঠে ক্ষোভে, যন্ত্রণায়। এরপর চিৎকার করে বলে ওঠে, স্বামীর অধিকার আপনি আমার থেকে কখনো আশা করবেন না, কখনোই না। রুদ্র একটুও নড়ে না, ঠান্ডা চোখে তাকিয়ে থাকে, যেন আগে থেকেই জানতো আহি এমন কিছু বলবে। রুদ্রর চোখে মুখে কোনো পরিবর্তন নেই, কোনো অনুভূতিও নেই, শুধু ধীর পায়ে এগিয়ে আসে আহির সামনে। আহি এবারও পেছন ফিরে তাকায় না, চোখ বন্ধ করে ফেলে, যেন সামনের মানুষটাকে দেখতেও চায় না। আহি কিছু বোঝার আগেই শক্ত দুটো বাহু তাকে তুলে নেয়। একটা ধাক্কার মতো অনুভূতি হয়, যেন মাটি সরে যাচ্ছে তার পায়ের নিচ থেকে। মুহূর্তের মধ্যে আহি রুদ্রের বাহু ডোরে বন্দী হয়ে যায়। হাত পা ছোঁড়াছুড়ি করেও যেন লাভ হয় না। পরের মুহূর্তেই নিজেকে আবিষ্কার করে রুদ্রের ঘরের ভেতর। রুদ্র নিঃশব্দে দরজা লক করে, তারপর এক ঝটকায় আহিকে বিছানায় ছুঁড়ে দেয়। আহি পড়ে গিয়ে হতভম্ব হয়ে যায়, তার শ্বাস দ্রুত হয়ে আসে। আহির সারা শরীর থরথর করে কাঁপছে, চোখে মুখে একরাশ বিস্ময় আর ভয় জমে ওঠে। রুদ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, চোখে মুখে কঠিন দম্ভ আর দখলের স্পষ্ট চিহ্ন। তারপর কাঁপতে থাকা আহির দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, আজ থেকে তুই শুধু আমার, রুদ্রাফি ইবনে আরহামের নামে বাঁধা। তোকে ছোঁয়ার অধিকার একমাত্র আমার, আর তোর প্রতিটা শ্বাসে থাকবে আমার অস্তিত্ব। ভালোবাসার আগুনে জ্বলবি তুই, নাকি দহনে পড়বি সেটা একমাত্র আমি ঠিক করব, আমি রুদ্র ঠিক করব। রুদ্রের কণ্ঠে শীতল শাসনের সুর। আহির নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। সে রুদ্রের চোখের দিকে তাকাতে পারে না। ভয়, ঘৃণা, অভিমান সব মিলিয়ে তীব্র একটা অস্থিরতা তাকে গ্রাস করে নেয়। আপনি আমাকে জোর করে কিছু করতে পারেন না, আহি কাঁপা কাঁপা কথা গলায় বলে ওঠে। গলা বুঝে আসে তার। রুদ্র মৃদু হেসে ফেলে, সেই হাসিতে উপহাসের ছোঁয়া। তারপর মাথা নিচু করে আহির কানের কাছে এসে ফিসফিস করে বলে, জোর? আহি, আমি কখনোই জোর করি না, তবে আমি যা চাই তাই পাই। রুদ্রের কণ্ঠের দৃঢ়তায় আহির শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। দুই হাতে আহিকে আবার বিছানার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় রুদ্র। তারপর রুদ্র নিজের গুটিয়ে রাখা শার্টের হাতা ছেড়ে দেয়, শার্ট খুলতে শুরু করে, ধীর পায়ে আহির দিকে এগিয়ে যায়। আহি কেঁদে ফেলে রুদ্রর এমন কাণ্ডে, ভয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। তবে পরক্ষণেই নিজের ওপর কিছু অনুভব করে আতঙ্কে চিল্লিয়ে ওঠার আগেই রুদ্র আহির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আহির হাতের ভাঁজে রুদ্র নিজের হাতের আঙুল গলিয়ে দিয়ে কিস করতে থাকে আহির নরম ঠোঁটে। প্রথম কোনো পুরুষ ছুঁয়েছে আহিকে, তাও তার স্বামী যতটা না সুখের, নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে ততটা কষ্টের মনে হচ্ছে। রুদ্র ডেসপারেট ভাবে আহির ঠোঁটে কিস করে। আহি দম নিতে না পেরে হাঁসফাঁস শুরু করলে রুদ্র ছেড়ে দেয় আহির ঠোঁট, মুখ নামিয়ে এনে মাংসপিণ্ডে জোরে কামড় বসিয়ে দেয়। ফিসফিস করে বলে ওঠে, এই যে আজ থেকে তুই পুরোই আমার। আহি ব্যথায় কেঁদে ওঠে, রুদ্র তবুও থামে না।
বিয়ের প্রথম রাতেই রুদ্রর এমন আচরণ ছোট আহির মনের নাক কেটে ফেলে। চুপচাপ নীরবে চোখ দিয়ে অশ্রু ফেলতে থাকে। মুখে আর কোনো আওয়াজ নেই আহির। আহি এমন চুপচাপ নীরবতা যেন রুদ্রাকে শাসিয়ে ওঠে। শেষবার আহি রুদ্রর দিকে তাকায়, তবে পরক্ষণেই চুপ হয়ে যায়। বাইরে সোডিয়ামের আলোর নিচে দাঁড়িয়ে থাকা কুকুরগুলোর শুধু আওয়াজ রাতের নীরবতা ভেদ করে। বিশাল এই ঘরের বারান্দার সাদা পর্দাগুলো বাতাসে দুলতে থাকে।